আগের পর্বে আমরা দেখেছিলাম প্রথম পরাজয় থেকে কিভাবে চাণক্য ও চন্দ্রগুপ্ত সবচেয়ে বড় শিক্ষা নিয়েছিলেন। তারা বুঝেছিলেন বিশাল সাম্রাজ্যকে হারাতে হলে আগে তার দুর্বল দিকগুলোকে আঘাত করতে হবে। সেই শিক্ষা নিয়েই শুরু হল নতুন অভিযান। চলুন শুরু করি। চাণক্য তাঁর নতুন পরিকল্পনা অনুযায়ী রাজধানী পাটলিপুত্রকে সরাসরি আক্রমণ করলেন না, বরং তিনি সীমান্তের ছোট ছোট জনপদ ও দুর্গগুলোর দিকে মনোযোগ দিলেন। এই অঞ্চলগুলোতে ধননন্দের শাসন দুর্বল ছিল। প্রজারা অতিরিক্ত করের চাপে কষ্ট পাচ্ছিল। স্থানীয় শাসকরাও রাজদরবারের প্রতি অসন্তুষ্ট ছিলেন। চাণক্য এই সুযোগটি কাজে লাগালেন। তিনি বিভিন্ন জনপদের নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করলেন। তিনি বললেন, আমরা কারও রাজ্য লুট করতে আসিনি। আমরা এমন একটি শাসন ব্যবস্থা চাই যেখানে মানুষের সম্মান থাকবে, ন্যায় বিচার থাকবে। ধীরে ধীরে অনেক স্থানীয় শাসক তাদের সমর্থন জানালেন। চন্দ্রগুপ্ত সৈন্যদের নিয়ে একের পর এক ছোট দুর্গ দখল করতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে সম্ভব তিনি যুদ্ধ এড়িয়ে চলতেন। যদি কোনো দুর্গের অধিনায়ক আত্মসমর্পণ করতেন, তাহলে তাঁর প্রাণ রক্ষা করা হতো। চন্দ্রগুপ্ত বলতেন, আমাদের লক্ষ্য মানুষকে জয় করা, শুধু দুর্গ জয় করা নয়। এই আচরণে সাধারণ মানুষের বিশ্বাস বাড়তে লাগল। অনেকেই স্বেচ্ছায় তাদের সঙ্গে যোগ দিল। কৃষকরা খাদ্য দিলেন, কারিগররা অস্ত্র তৈরি করলেন, যুবকেরা সৈন্যদলে নাম লেখালেন। অন্যদিকে ধননন্দের রাজসভায় উদ্বেগ বাড়তে লাগল। একজন মন্ত্রী বললেন, মহারাজ, সীমান্তের একের পর এক দুর্গ আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ধননন্দ রাগে গর্জে উঠলেন। একজন ব্রাহ্মণ আরেকটি যুবক, তারা আমার সাম্রাজ্যের কি ক্ষতি করবে? তিনি বিষয়টিকে গুরুত্ব দিলেন না। কিন্তু চাণক্য ঠিক এটাই চেয়েছিলেন। শত্রু যেন তাদের প্রকৃত শক্তিকে অবহেলা করে। দিন যত গড়াতে লাগল, চন্দ্রগুপ্তের বাহিনী ততই শক্তিশালী হতে লাগল। তাদের হাতে এখন ছিল আরও বেশি অস্ত্র, আরও বেশি সৈন্য এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের আস্থা। এক সন্ধ্যায় চাণক্য একটি মানচিত্রের সামনে দাঁড়িয়ে বললেন, দেখো চন্দ্রগুপ্ত, আমরা এখন সাম্রাজ্যের প্রান্তভাগে শক্ত ঘাঁটি তৈরি করেছি। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করল, তাহলে কি এবার রাজধানীর দিকে এগোনোর সময় এসেছে? চাণক্য মৃদু হেসে বললেন, এখনো নয়। একজন ভালো কৌশলবিদ জানে কখন অপেক্ষা করতে হয়। তিনি আরও বললেন, শত্রু যখন নিজের শক্তির ওপর অতিরিক্ত বিশ্বাস করে, তখনই তার সবচেয়ে বড় দুর্বলতা তৈরি হয়। এই কথাগুলো চন্দ্রগুপ্তের মনে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল, যুদ্ধ শুধু তরবারির লড়াই নয়, এটি ধৈর্য, সময় এবং সঠিক সিদ্ধান্তেরও লড়াই। এদিকে ধননন্দ বুঝতেই পারলেন না, তাঁর বিশাল সাম্রাজ্য চারদিক থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। আর চাণক্য অপেক্ষা করছেন সেই একদিনের জন্য, যেদিন শেষ আঘাত হানা হবে। চাণক্য একটি বিশাল গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তুললেন। কিন্তু এই গুপ্তচররা দেখতে মোটেও সৈনিকের মতো ছিল না। কেউ ছিলেন ব্যবসায়ী, কেউ ভিক্ষুক, কেউ সঙ্গীত শিল্পী, কেউ আবার দূরদেশ থেকে আসা পথিকের ছদ্মবেশে রাজ্যে প্রবেশ করতেন। তাদের কাজ ছিল একটাই, খবর সংগ্রহ করা। কোথায় সেনা মোতায়েন করা হচ্ছে, কোথায় অস্ত্র মজুত রাখা হয়েছে, কোন মন্ত্রী অসন্তুষ্ট, কোন দুর্গে পাহারা দুর্বল, প্রতিটি খবর গোপনে পৌঁছে যেত চাণক্যের হাতে। প্রতিদিন রাতে তিনি একটি মানচিত্র খুলে বসতেন। গুপ্তচরদের আনা তথ্যের সঙ্গে মানচিত্র মিলিয়ে পরবর্তী পরিকল্পনা করতেন। একদিন এক গুপ্তচর গভীর রাতে এসে খবর দিল, গুরুদেব, ধননন্দের দুই প্রধান সেনাপতির মধ্যে বিরোধ শুরু হয়েছে। চাণক্যের চোখে আত্মবিশ্বাসের ঝিলিক দেখা দিল।
তিনি বললেন, যখন শত্রু নিজেরাই বিভক্ত হয় তখন বাইরে থেকে আঘাত করার দরকার খুব কম পড়ে। তিনি সঙ্গে সঙ্গে নতুন পরিকল্পনা করলেন। গুপ্তচরদের মাধ্যমে এমন বার্তা ছড়িয়ে দেওয়া হল যাতে দুই সেনাপতির সন্দেহ আরও বেড়ে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করল। রাজসভার ভেতরে অবিশ্বাস বাড়তে লাগল। ধননন্দ বুঝতে পারছিলেন না তাঁর রাজ্যের ভেতরে কি ঘটছে। তিনি ভাবলেন, হয়তো এটি সামান্য সমস্যা, কিন্তু বাস্তবে তাঁর সাম্রাজ্যের ভিত ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। এদিকে চন্দ্রগুপ্ত একের পর এক ছোট অভিযানে সফল হচ্ছিলেন। প্রতিটি বিজয়ের পর তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন, লুটপাট নিষিদ্ধ করেছিলেন, সৈন্যদের কঠোর নির্দেশ দিয়েছিলেন, কোনো নিরীহ মানুষের ক্ষতি করা যাবে না। এই কারণে মানুষের আস্থা আরও বাড়ল। অনেকেই নিজের ইচ্ছায় চন্দ্রগুপ্তের পক্ষে দাঁড়ালেন। এক সন্ধ্যায় চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, একজন রাজা শুধু তরবারি দিয়ে রাজ্য জয় করে না, মানুষের বিশ্বাস জয় করেই প্রকৃত রাজা হওয়া যায়। চন্দ্রগুপ্ত মাথা নত করে বললেন, গুরুদেব, আমি আপনার প্রতিটি শিক্ষা মনে রাখব। চাণক্য তখন দূরের পাটলিপুত্রের দিকে তাকিয়ে বললেন, সময় খুব কাছাকাছি। এবার শেষ অধ্যায়ের প্রস্তুতি শুরু হবে। ধননন্দ তখনও বুঝতে পারেননি তাঁর সবচেয়ে বড় শত্রু কোনো বিশাল বাহিনী নয়, বরং একজন ধৈর্যশীল কৌশলবিদ, যিনি বহু আগেই তাঁর সাম্রাজ্যের শিকড়ে আঘাত করেছেন। এক গভীর রাতে জঙ্গলের মাঝখানে একটি গোপন শিবিরে জড়ো হলেন চাণক্য, চন্দ্রগুপ্ত এবং তাঁদের বিশ্বস্ত সেনাপতিরা। সামনে একটি বড় মানচিত্র বিছানো। চাণক্য মানচিত্রের ওপর আঙুল রেখে বললেন, পাটলিপুত্র শক্তিশালী, কিন্তু অজেয় নয়। প্রতিটি দুর্গেরই একটি দুর্বল দরজা থাকে। সবাই নীরবে তাঁর কথা শুনছিল। চাণক্য জানালেন, গুপ্তচরদের তথ্য অনুযায়ী রাজধানীর পশ্চিম প্রবেশপথে পাহারা তুলনামূলক দুর্বল। এছাড়া কিছু সৈন্য দীর্ঘদিন বেতন না পাওয়ায় অসন্তুষ্ট। তিনি বললেন, শত্রুর শক্তিকে ভয় পেও না, তার দুর্বলতাকে খুঁজে বের করো। চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করলেন, গুরুদেব, আমরা কি আগামীকালই আক্রমণ করব? চাণক্য মাথা নাড়লেন, না, যুদ্ধে তাড়াহুড়ো মানেই ভুল। আগে শহরের খাদ্য সরবরাহের পথ নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর চারদিক থেকে তাদের বিচ্ছিন্ন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট বাহিনী আলাদা পথে রওনা দিল। কেউ নদীপথের দিকে গেল, কেউ পাহাড়ি রাস্তা দখল করল, কেউ আবার রাজধানীতে প্রবেশকারী বাণিজ্যপথের ওপর নজর রাখতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই ধননন্দের রাজপ্রাসাদে উদ্বেগ ছড়িয়ে পড়ল। খাদ্য আসতে দেরি হচ্ছে, বার্তাবাহকেরা ঠিকমতো পৌঁছাতে পারছে না, কিছু সীমান্ত দুর্গ থেকে আর কোনো খবর আসছে না। রাজসভায় একজন মন্ত্রী বললেন, মহারাজ, মনে হচ্ছে কেউ আমাদের চারদিক থেকে ঘিরে ফেলছে। ধননন্দ রাগে বললেন, অসম্ভব, আমার রাজধানীকে কেউ অবরুদ্ধ করতে পারবে না। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। চাণক্য যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিলেন। এক রাতে চন্দ্রগুপ্ত চাণক্যকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি কি নিশ্চিত আমরা সফল হব? চাণক্য শান্তভাবে উত্তর দিলেন, সফলতা কখনো ভাগ্যের দান নয়। সঠিক প্রস্তুতি, ধৈর্য এবং সময়ই সফলতার পথ তৈরি করে। চন্দ্রগুপ্ত দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আগামী যুদ্ধ শুধু একটি সিংহাসনের জন্য নয়, ন্যায়ের জন্য হবে। চাণক্য তাঁর কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, প্রকৃত বিজয় সেই রাজাই অর্জন করে যার বিজয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটে। দূরে তখন পাটলিপুত্রের প্রাচীর দেখা যাচ্ছে। দূরে তখন পাটলিপুত্রের প্রাচীর দেখা যাচ্ছে।
বহু বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। চাণক্যের প্রতিজ্ঞা পূরণের সময় আর খুব বেশি দূরে নয়।